ওকে। তো আমরা অ্যানাফেসটা শুরু করছি, হ্যাঁ। অ্যানাফেস। তো অ্যানাফেস দিয়ে আমি একটা তথ্য মাথায় রাখতাম। সড়ক পথে বিমানের ছোঁয়া, হ্যাঁ। এনা 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 বাস আছে নিশ্চয়ই একটা, না? এনা বাসের সাথে আশা করি নাম শোনার কথা। এনা বাস রাস্তায় চলে, তো অনেক দ্রুতগামী বাসটা, সেজন্য মনে রাখা যায় যে সড়ক পথে বিমানের ছোঁয়া। অ্যানাফেস। অ্যানাফেজের অপর নাম গতি পর্যায়। বাস গতিশীল, তাই অপর নাম গতি পর্যায়। অ্যানাফেজের অপর নাম গতি পর্যায়, সড়ক পথে বিমানের ছোঁয়া। অ্যানাবাস, অ্যানাফেস, আমি এভাবে মাথায় রাখতাম আর কি। তো অ্যানাফেস এটা আমাদের মেটাফেজের পরের পর্যায়। মেটা মানে মাঝখানে, মধ্য পর্যায়। অ্যানাফেস মেটাফেজের পরের পর্যায়। অ্যানাফেস গতি পর্যায়। আহ এটা মনে রাখবা। অ্যানাফেস হচ্ছে গতি পর্যায়। কেন গতি পর্যায় আমরা পড়তেছি। উম, তো দেখো, মাইটোসিসের শেষে গিয়ে আমাদের ক্রোমোজোমটা অর্ধেক হয়ে গেল, কিন্তু ক্রোমোজোমটা পুরোপুরি অর্ধেক হয়ে গেল। কারণ দুই ধাপে হয়েছে বিষয়টা। স্বাভাবিকভাবে ছিল তোমার এমন, প্রোফেজ ধাপে এই যে ক্রোমাটিড দুই ভাগে বিভক্ত হয়ে এটা এই রকম হয়ে গেল। দেন মেটাফেজে এসে আলটিমেটলি এই সেন্ট্রিমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে তারা সুন্দরভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে এখন একটা ক্রোমোজোম থেকে দুটা পাওয়া গেল না? এই যে এ একটা ক্রোমোজোম, এ একটা ক্রোমোজোম, দুইটা দুই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ। তাহলে এরা বিভক্ত হয়ে গেছে, এরা বিভক্ত হয়ে মাঝখানে ছিল, মাঝখানে মেটাফেজে মাঝখানে ছিল, বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে দুটা দুই মেরুর দিকে চলে যাচ্ছে। মানে দুই অংশ দুই মেরুর দিকে চলে যাচ্ছে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটো আলাদা হয়ে পড়ে। ক্রোমাটিড দুটো আলাদা হয়ে পড়লো। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়, মানে তারা অপত্য হয়ে গেছে অলরেডি। ঠিক আছে। বাচ্চা বাচ্চা ক্রোমোজোম হয়ে গেছে তারা। ঠিক আছে। একটা থেকে দুটা পেয়ে গেছি আমরা, আগে ছিল জাস্ট একটা ক্রোমোজোম, এখন এখান থেকে আমরা দুটা পেয়ে গেছি। তো হ্যাঁ, এই যে দুটা পেয়ে গেছি, দুটা দুই মেরুর দিকে চলে যাচ্ছে। এবং এতে করে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তো দেখো, প্রত্যেকের কাছে একটি করে সেন্ট্রোমিয়ার আছে, দুটো ক্রোমাটিড আছে, পূর্ণাঙ্গ যা থাকার সবই আছে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে, মানে মাঝখানের অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। এই যে বিপরীত মেরুর দিকে তারা যাত্রা করতে থাকে, বিপরীত মেরুর দিকে যাত্রা করতে থাকে। অর্থাৎ ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে। তাহলে ক্রোমোজোমগুলোর অর্ধেক সংখ্যক এ মেরুর দিকে, বাকি অর্ধেক সংখ্যক এ মেরুর দিকে তারা যাত্রা শুরু করবে। বুঝে গেছে? তাহলে এখানে দেখো, এই যে এম এর দিকে আসবে আমাদের অর্ধেক সংখ্যক, এম এর দিকে আসবে আমাদের বাকি অর্ধেক সংখ্যক। তাহলে এইভাবে যাত্রা সরিয়ে থাকে, এবং ক্রোমোজোম গুলো অর্ধেক সংখ্যক এভাবে যাত্রা অগ্রসর হতে থাকে। এবং এই অগ্রসরের জন্য আমাদের কিছু কথাবার্তা মনে রাখতে হবে এখন। তাহলে এরা বিভিন্ন অগ্রসর হতে থাকে। এবং অপত্য ক্রোমোজোম গুলা মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী। অগ্রগামী মানে কি? আগে। অগ্র মানে আগে। ঠিক আছে। অগ্র, এই যে এটা যদি আমাদের সেন্ট্রোমিয়ার হয়, এই যে সেন্ট্রোমিয়ার হয়, এই যে এটা যদি আমাদের মেরু হয় একটা, হ্যাঁ, এটা যদি আমাদের মেরু হয়, জি। এই যে সেন্ট্রোমিয়ার আগে আগে চলতেছে, এটাকে বলা হচ্ছে অগ্রগামী। এই যে সেন্ট্রোমিয়ার আগে, না দেখো, সেন্ট্রোমিয়ারটা আগে আগে চলতেছে, এই পাশেও সেন্ট্রোমিয়ারটা আগে আগে চলতেছে। এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার অগ্রগামী। সেন্ট্রোমিয়ার কেমন? সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী। বাহু, এটা হচ্ছে বাহু। বাহুদ্বয় কেমন? অনুগামী। বাহুদ্বয় অনুগামী, বাহুদ্বয় পিছনে, বাহুদ্বয় পিছনে, সেজন্য অনুগামী বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের, এই যে সেন্ট্রোমিয়ারটা আগে চলতেছে, এই জন্য আমাদের এটা এই দিকে যাবে। সেন্টিমিটার আগে আগে চলতেছে না, এই জন্য সেন্টিমিটারটা অগ্রগামী। বাহুদের পিছনে পড়ে আছে, তাই বাহুদের অনুগামী। ঠিক আছে। সেন্টিমিটার অগ্রগামী থাকে, বাহুদের অনুগামী থাকে। এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলাকে বি, এল, জে, আই এর মতো আকার ধারণ করে। কিসের অবস্থান? সেন্ট্রোমিয়ারের অবস্থান। দেখো, আমি যদি চিত্রকে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা, লাইক, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে, সেন্ট্রোমিয়ার মাঝখানে। মাঝখানে মানে কি? মেটা। মাঝখানে শব্দটা কি? মেটা। মাঝখানে শব্দটা কি? মেটা। মেটা, মাঝখানে, মেটা। এখন এটা, এটা এরকম কিসের মতো দেখাচ্ছে? বিয়ের মতো দেখাচ্ছে না? এটা কিসের মতো দেখাচ্ছে? বিয়ের মতো। ঠিক মাঝখানে সেন্টিমিটার অবস্থিত। এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। এটাকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মানে অলমোস্ট বিয়ের মতো, তবে বি না, মানে এল এর মতো অনেকটা। দেখো, এল এরকম না, তার মানে আমাদের সেন্টিমিটার হবে এই রকম। মানে এটা যদি আমি এই রকম করে আঁকি, সেন্টিমিটার এখানে থাকবে আর এদিকে থাকবে, মানে মাঝখানে না, অলমোস্ট এখানে। ঠিক আছে। এটা হচ্ছে এল এর মতো দেখাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এল এর মতো হলে সাব মেটাসেন্ট্রিক। একরু, একরু মানে হচ্ছে আমাদের এইরকম। এই যে আমাদের সেন্টিমিটার এই জায়গায়, তো এর জায়গা হলে, এই সেন্টিমিটার এই জায়গায় হলে বাকি থাকবে এই জায়গায়। তাহলে এটা আমাদের জ্যায়ের মতো অনেকটা। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক মানে এক পাশে। টেলো, টেলো মানে এক পাশে, টেলো মানে শেষ প্রান্ত। তাহলে এটা আই না? আয়ের ক্ষেত্রে এই যে এই পাশে হলো আমাদের একদম সেন্ট্রোমিটারটা। ঠিক আছে। এই পাশে হবে আমাদের একদম সেন্ট্রোমিটারটা।
এই পাশে হচ্ছে আমাদের একদম প্রান্তে সেন্ট্রোমিয়ারটা। তাহলে BLJI এর মতো দেখে কেন? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকলে মেটা, মাঝখানে একটু পরে থাকলে সাবমেটা, এক পাশে থাকলে অ্যাক্রো, একেবারে এক পাশে থাকলে টেলো। মেটা সাবমেটা অ্যাক্রো টেলো, মেটা সাবমেটা অ্যাক্রো টেলো। BLJI এর মতো দেখে কোন দাপে? অ্যানাফেজ দাপে, ঠিক আছে? এবং যেহেতু এখানে আমাদের দেখো এই যে এগুলো এই দিকে চলে আসতেছে, ওই দিকগুলো ওই দিকে চলে যাচ্ছে, BLJI এর মতো ধারণ করে আমাদের সেন্টিমিটারটা এদিকে চলে যাচ্ছে, তারপর সেন্টিমিটার মেরুমুখী চলে আসতেছে। এই জন্য এটাকে আমরা বলবো গতি পর্যায়, কারণ এখানে একটা গতিপ্রাপ্ত হয়েছে না, এই জন্য এটাকে আমরা বলবো গতি পর্যায়, বা আমাদের যেটা উদ্ভিদ কোষের জন্য আহ গতি পর্যায় বলবো অ্যানাফেজকে। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলা স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয়। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয়, মেরু, এই মেরুর দিকে চলে আসবে, বিষুবীয় অঞ্চল থেকে তারা মেরুর দিকে চলে আসবে, এবং এই পর্যায়ের শেষের দিকে তারা মেরু প্রান্তে অবস্থান নেয়, এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। এই পর্যায়ে কি হবে? ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। প্রত্যেকটা লাইন ভালোভাবে মনে রাখবা। আমাদের স্পিন্ডল যন্ত্রের শেষ প্রান্তের দিকে, আমাদের অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে ক্রোমোজোমগুলো তারা এই পর্যায়ে এসে যাত্রা শুরু করবে, এবং তারা ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে। এবং টেলিফেজ পর্যায়ে কি হবে? টেলিফেজ পর্যায়ে হবে প্রোফেজে যা যা হয়েছিল তার ঠিক বিপরীত কাজগুলো টেলিফেজ পর্যায়ে সম্পন্ন হবে। প্রোফেজের ঠিক বিপরীত পর্যায়ে, এটা মাইটোসিসের শেষ পর্যায়ে। এটা কি? মাইটোসিসের শেষ পর্যায়ে। এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে থাকে। প্রোফেজে যা যা হয়েছিল মনে রাখবা, প্রোফেজে যা যা হয়েছিল টেলিফেজ পর্যায়ে তার রিভার্স ঘটবে। মনে আছে প্রোফেজে কি কি ঘটে? প্রোফেজে ডিহাইড্রেশন হয়েছে, মানে পানি বিয়োজন করছে, তার মানে এখানে কি হবে? পানি যোজন করবে। পানির বিয়োজনের ফলে কি কি আকার ফর্ম করছে? এগুলো তোমার খাটো হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তাই না? প্রোভেজে খাটো হয়ে গেছে, মোটা হয়ে গেছে, মনে আছে? খাটো হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এখানে কি হবে? লম্বা হবে, সরু হবে। এই যে লম্বা সরু আকার ধারণ করবে। ওকে, গেল। তাহলে এটা হচ্ছে মাইটোসিসের শেষ পর্যায়ে। এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীত ভাবে ঘটে। ক্রোমোজোমের আবার সরু লম্বা আকার ধারণ করতে থাকে। এর কারণ হিসেবে পূর্বে পানি যোজনকে ধারণা করা হয়, বর্তমানে এটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয় বলে বিবেচনা করা হয়। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম, না হ্যাঁ, নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, ঠিক আছে? তাহলে এরা জড়িয়ে গেলে, জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এই যে তারা, দেখো, এই যে আমাদের তারা জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এর আগে সুন্দরভাবে ছিল না, এখন তারা জড়িয়ে যাচ্ছে। জড়িয়ে গিয়ে আলটিমেটলি এইভাবে এইভাবে জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করবে। এবং নিউক্লিউলাস, আমরা মেটাফেজ পর্যায়ে দেখছি নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। টেলোফেজ পর্যায়ে নিউক্লিউলাসের পুনঃ আবির্ভাব ঘটবে। এই যে নিউক্লিউলাস আবার আবির্ভাব করছে, নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন, ওই যে মেটাফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন চলে গেছিল না পুরোপুরি, এখানে নিউক্লিয়ার মেমব্রেন আবার আবিষ্ট হবে। তাহলে দেখো, এই যে এক প্রান্ত, এই যে এক প্রান্ত, এই প্রান্তে একটা কোষের মতো সৃষ্টি হচ্ছে, এই প্রান্তে একটা কোষের মতো সৃষ্টি হচ্ছে। ফলে দুই মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। স্পিন্ডল যন্ত্রের বা কাঠামো ভেঙে পড়ে, তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। স্পিন্ডল যন্ত্র দেখো, এটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। স্পিন্ডল যন্ত্রের পুরো মেটাফেসিস যেটা সৃষ্টি হয়েছে, এটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে, তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়। এবং টেলিফেজ পর্যায়ের শেষে, আমাদের এই পর্যায়ের শেষের দিকে বিষুবীয় তলে আমাদের মাঝখানে আর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সেল অর্গানিলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলা হচ্ছে আমাদের সেলের একটা অর্গানিলি বা অংশ। হ্যাঁ, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং এরা পরে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো, এটা হচ্ছে আমাদের একটা সেলের, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, মাঝখানের অঞ্চল। এই মাঝখানে একটা খাঁজের মতো সৃষ্টি হবে। এটা এখানে কি সৃষ্টি হবে? খাঁজের মতো সৃষ্টি হবে। খাঁজ সৃষ্টি হওয়ার আগে এখানে কোষ প্লেট সৃষ্টি হবে, সেল প্লেট। তাহলে এখানে কিভাবে সৃষ্টি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু ভেসিকল আসবে, মূলত ভেসিকল, যদি এখানে বলা হয় না, কিছু ভেসিকল আসবে। ওই ভেসিকলগুলো একসাথে হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট, বিভিন্ন ভেসিকল, এগুলো একসাথে হয়ে এখানে একটা কাজ সৃষ্টি হবে, কোষ প্লেট তৈরি করবে। এবং সাইটোপ্লাজম অঙ্গাণুসমূহ সমবন্টন ঘটে। সাইটোপ্লাজম আমরা জানি বিভিন্ন অর্গানিলিস থাকবে, রাইবোসোম থাকবে তোমার, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তারপর সেন্ট্রোসোম থাকবে। যে অর্গানিলিস গুলো আছে এগুলো সমবন্টন, মানে কিছু আমাদের অর্ধেক সংখ্যক এদিকে যাবে, বাকি অর্ধেক সংখ্যক এদিকে আসবে। ফলে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। এখন আমরা পড়লাম কি এতটুকু ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, এতটুকু এটা কি পড়তেছি? সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এতটুকু কি পড়ছি? নিউক্লিয়াসের বিভাজন। এই যে দুটো অপত্য কোষের সৃষ্টি হইলো, এই যে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হইলো, নিউক্লিয়াসের যে বিভাজন ওটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের যে বিভাজন এটাকে আমরা সাইটোকাইনেসিস। এতটুকু ক্যারিওকাইনেসিস শেষ। এখন আমরা পড়তেছি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কি কি হবে? কোষ প্লেট তৈরি হবে, মাঝখানে একটা সাইটোপ্লাজম অঙ্গাণুর বিভাজন ঘটবে। এবং প্রাণীর ক্ষেত্রে স্পিনোজেন্টের বিষুবীয় অঞ্চলে বারবার ক্ষুদ্রলিপির ভিতরের দিকে ঢুকে গিয়ে ঢুকে যাবে এবং গর্ত শব্দ থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে কোষ প্লেট সৃষ্টি করে একত্র হয়ে দুটো আলাদাভাবে ভাগ হয়ে যাবে। মানে এখানে ভিতরে ঢুকে ঢুকে গিয়ে এটা আলটিমেটলি দুই ভাগে ভাগ হয়ে যাবে। এদিকে একটা কোষ গঠন করবে, এদিকে একটা কোষ গঠন করে। এইভাবে একটা কোষ থেকে আলটিমেটলি দুটো কোষ তৈরি হলো। ফার্স্টে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন হলো, সাইটোপ্লাজমের মাধ্যমে বিভাজনের মাধ্যমে সাইটোকাইনেসিসের মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন হলো। এইভাবে আমাদের একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হলো। তাহলে এটা গেল আমাদের যেটা
মাইটোসিস এটার বিস্তারিত। ওকে, তো এখন আমরা দেখব মাইটোসিসের যে গুরুত্ব, মাইটোসিস কেন আমাদের দরকার, এটা এটা আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। ঘ নাম্বার সিকিউর ঘ নাম্বারে মাইটোসিসের গুরুত্বটা আসে, ভালোভাবে দেখো। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম মধ্যকার আয়তন পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। আমরা জানি এক্ষেত্রে নিউক্লিয়াসও দুবার বিভক্ত হয়, সাইটোপ্লাজমও ঠিক একইভাবে সমবন্টন হয়, ফলে যে একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হচ্ছে তাদের মাঝে আয়তন পরিমাণগত ভারসাম্যটা রক্ষিত হচ্ছে। বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, একটা কোষ থেকে দুটা কোষ, দুটা থেকে চারটা, এভাবে বহুকোষী জীবদের দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীব জাইগোট নামক একটা কোষ থেকে জীবন শুরু করে। আমরা জানি আমরাও সৃষ্টি হয়েছি একটা মাত্র কোষ থেকে, যেটা জাইগোট। এই জাইগোট থেকে জীবের জীবন শুরু হয়। এই একটা কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ পূর্ণজীবে পরিণত হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটি থেকে দুটা, দুটো থেকে চারটা, চারটে থেকে আটটা, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকলে একটা কোষ থেকে সম্পূর্ণ একটা জীব। মানুষের কোষের সংখ্যা 33 ট্রিলিয়ন, 30 ট্রিলিয়ন। গঠন হতে বোঝে অনেক লম্বা সময় প্রয়োজন, কিন্তু সেটা সত্যি নয়। যদি বৃদ্ধির জন্য দরকারি পুষ্টির সরবরাহ অক্ষুণ্ণ থাকে, সবগুলো কোষে বিভাজন কমা হয় এবং প্রতিবারই বিভাজন যদি একদিন করে সময় লাগে, ধরে নিই শুধুমাত্র 40 থেকে 50 দিনের মাঝে মানবদেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যাবে। মানে সকল কোষ, 30 ট্রিলিয়ন কোষ একসাথে একই সাথে বিভাজনে সক্ষম, ঠিক আছে। মাইটোসিস প্রক্রিয়া তৈরি মানে এমন না যে একটা কোষ বিভাজন হয়েছে দেন এটা শেষ হওয়ার পর আরেকটা কোষ বিভাজন হচ্ছে, এমন না। একসাথে সব কোষ বিভাজনে যাওয়া সম্ভব। যে মাইটোসিস প্রক্রিয়া যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খল ভাবে হতে পারে। তাহলে আমাদের জানি যে এখানে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, যে সাইটোপ্লাজমের সমবন্টন ঘটে, তাহলে এটা আমাদের কোষের বৃদ্ধিটা সুশৃঙ্খল ভাবে ঘটে। দেন মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন শাসিত হয়। বংশবৃদ্ধি কাদের ঘটে? মানুষের? নিশ্চয় না। মানুষের ক্ষেত্রে দৈহিক বৃদ্ধি ঘটবে। বংশবৃদ্ধি কাদের ঘটে? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে বংশবৃদ্ধি ঘটবে। এবং মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন শাসিত হয়। তুমি একটা গাছ কেটে এটাতে মাটিতে রোপণ করে দাও, এটাকে মাইটোসিস বিভাজন হবে, গাছটা বড় হয়ে যাবে। এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, মনে রাখবা কথাটা, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আই রিপিট, যদি প্রশ্ন আসে জনন কোষ সৃষ্টি, প্রশ্ন কি আসে? প্রশ্ন যদি আসে জনন কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি বললে, জনন কোষ সৃষ্টি মানে জনন শব্দটা শুনলেই মনে হয় জানি মিওসিস, মিওসিস পড়লে বুঝবা। জননকোষ সৃষ্টি বললে মিওসিস একমাত্র। জননকোষ সৃষ্টি বললে কি বলবা? মিওসিস। জননকোষ সৃষ্টি বললে মিওসিস। জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে মাইটোসিস। আমি এই লাইনটা আগামী ক্লাসে এক্সপ্লেইন করব কিভাবে জনন কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, মিওসিসের দুইটা টাইপ, M1 M2, এটা দিয়ে এক্সপ্লেইন করা যাবে। M1টাই মূলত মিওসিস, M2টা অন টাইপ অফ মাইটোসিস, কারণ এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হাফ হয় না, একই থাকে। M1 এর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। এই জন্য জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মনে রাখবা। জনন কোষ সৃষ্টিতে মিওসিস, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস, জননাঙ্গ সৃষ্টিতে মাইটোসিস, জননাঙ্গের বৃদ্ধিতে মাইটোসিস। মনে রাখবা জননাঙ্গ মানে আমাদের যে পুরুষ, পুরুষের আমাদের যে প্যানিস, আমাদের যে তোমার স্ক্রোটাম, আমাদের যে টেস্টিস, এগুলো আমাদের জননাঙ্গ। এই যে মেল জেনারেল, এখানে আমাদের যে বৃদ্ধি, এটা বৃদ্ধির জন্য অবশ্যই কে? মাইটোসিস। ফিমেল জেনারেটর সিস্টেম যেখানে, ওখানেও মাইটোসিস। দেন আমাদের জনন কোষের সংখ্যা বৃদ্ধি, ওখানেও মাইটোসিস। জনন কোষের সৃষ্টি, ওখানে হচ্ছে আমাদের মিওসিস। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জনন জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিসের প্রয়োজন। আমাদের দেহে কোনো স্থানে ক্ষত সৃষ্টি হলে ওখানে নতুন কোষ সৃষ্টি হবে, জীবদেহের ক্ষতস্থান পূরণ হবে, মাইটোসিসের কারণে হবে। কিছু কিছু জীবকোষ আছে যাদের আজকাল নির্দিষ্ট এইসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের ক্ষয়পূরণ করে। মানে আমাদের একটা নির্দিষ্ট আয়ু আছে একটা কোষের, যে আয়ুর পরে কোষটা, একটা কোষ মারা যাবে। এটা হইতে পারে তোমার স্বাভাবিকভাবে, এটা হইতে পারে তোমার প্রাকৃতিক বা মানে কৃত্রিম ভাবে। মানে তুমি যখন প্রাকৃতিক ভাবে হয় তখন এটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলি, মানে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। আর যখন তোমার বিষাক্ত দ্রব্যের প্রভাবে বা অন্য কোনো কারণে মারা যাবে, তখন তাকে আমরা নেক্রোসিস বলি। লাইক তুমি যখন তোমার একটা হাতে চিমড়া দাও, একটা চিমটা দাও, তোমার কয়েক লক্ষ কোষ মারা যাবে তোমার ওই হাতে, তাহলে এটা হচ্ছে একটা প্রকার নেক্রোসিস, ঠিক আছে। আবার বিষাক্ত দ্রব্যের প্রভাবে যখন কোনো কোষ মারা যাবে, তখন এটা নেক্রোসিস। তাহলে ওই যে একটা নেক্রোসিস হইলো, অ্যাপোপ্টোসিস হইলো, মারা যাচ্ছে, আবার নতুন ভাবে কোষ সৃষ্টি হচ্ছে। এবার এটা হচ্ছে আমাদের মাইটোসিসের কারণে হয়। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ার জীবজগতের গুণগত বৈশিষ্ট্য বজায় রাখে। তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ। এখন আসো আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস সম্পর্কে কিছু কথাবার্তা পড়বো, যদি বিস্তারিত নাই, জাস্ট কয়েকটা লাইন আমাদের পড়বো। অনিয়ন্ত্রিত মাইটোসিস, মাইটোসিস যদি স্বাভাবিক না থাকে, তাহলে টিউমার ক্যান্সারের সাথে তোমরা অবশ্যই পরিচিত। এগুলো স্বাভাবিক কোষ বিভাজনের ফল। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দুটো থেকে চারটা, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে এবং কোষ বিভাজনটা নিয়ন্ত্রিত হয়। মানে একটা নিয়ন্ত্রণ করে, কারা নিয়ন্ত্রণ করে? অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় কিছু। এদের অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় কারা? হরমোন। এদের অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় বিভিন্ন হরমোন, সাইক্লিন, সিডিকে যৌগ,
সাইক্লিন যদি এখানে নাই, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, হ্যাঁ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক যৌগ, এগুলো অভ্যন্তরীণ বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। তো এই যে আমাদের এটা নিয়ন্ত্রণ করতেছে এগুলা, কোনো কারণে নিয়ন্ত্রণ যদি বিনষ্ট হয়ে পড়ে, এই নিয়ন্ত্রণ যদি না হয়, তাহলে কি হবে, অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকবে। তখন কিসের সৃষ্টি হবে, তখন যেটা সৃষ্টি হবে সেটার নাম হবে টিউমার। টিউমার যখন ছড়িয়ে পড়বে তখন তাকে বলবো মেটাস্টেসিস। টিউমার যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে তখন তাকে আমরা বলবো মেটাস্টেসিস। এবং প্রাণঘাতী টিউমারকেই আমরা বলি ক্যান্সার বা কার্সিনোজেনিক টিউমার। তাহলে ক্যান্সার কোষ এই এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। এবং দেখা গেছে যে রোগ জীবাণু রাসায়নিক পদার্থ তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। মানে তেজস্ক্রিয়তা আমরা বলি রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ কি করতেছে, ওই তোমার সেল ডিভিশনে তারা আঘাত করতেছে। সেল ডিভিশনে স্বাভাবিক হতে না পারলেই ক্যান্সার সৃষ্টি হবে। সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে। যেমন আমাদের যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে তোমার E6 এবং E7 নামে দুটো জিন আছে, এগুলো এমন কিছু প্রোটিন সৃষ্টি করে, যা এটা একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি। এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে দুটা জিন E6 এবং E7 নামে দুটা জিন কিছু প্রোটিন সৃষ্টি করে, যা আমাদের কোষ নিয়ন্ত্রক যে প্রোটিন, যে সিডিকে, এই সাইক্লিন সিডিকে অনুসমূহকে স্থানচ্যুত করে। তো এর ফলে কোষ বিভাজন নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায়। এবং সৃষ্টি হয় জরায়ু মুখের টিউমার, জরায়ু মুখের টিউমার, সার্ভিক্সের টিউমার সৃষ্টি হয়। এবং এখান থেকে আসলে জরায়ু মুখের যে আমাদের ক্যান্সার, মনে রাখবা এইচপিভি। এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুবই মানে আমাদের মায়েদের সবচেয়ে বহুল প্রচলিত একটা রোগ, যেটা হচ্ছে জরায়ু মুখের টিউমার। জরায়ু মুখের টিউমার থেকে জরায়ু মুখের ক্যান্সার সৃষ্টি হয়। এই জন্য বলা হয় এইচপিভি টিকা নিয়ে নিতে, মানে যখন ভ্যাকসিন নিতে, মানে তোমরা আস্তে আস্তে সচেতন হচ্ছ, মানে তোমাদের মায়েদেরকে পরামর্শ দিবা, যে তোমাদের এরকম আপন বোন থাকলে তাদের পরামর্শ দিবা এইচপিভি ভ্যাকসিন যাতে নিয়ে নেয়। এইচপিভি ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন হলে কি হবে, এই যে জরায়ুমুখে যে আমাদের যে এখানে ভাইরাস এইচপিভি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাস আমাদের অ্যাটাক করতে পারবে না। অ্যাটাক করার আগে তারা আমরা আমাদের প্রতিবন্ধকের সৃষ্টি করবে তাদের অ্যাটাক করার জন্য। তাহলে অ্যাটাক করতে না পারলে আলটিমেটলি আমাদের টিউমার সৃষ্টি হবে। টিউমার সৃষ্টি না হলে আমাদের জরায়ুমুখের ক্যান্সার সৃষ্টি হবে না। আগে জরায়ুমুখের টিউমার, দেন জরায়ুমুখের ক্যান্সার, হ্যাঁ, এটা ইউটেরাইন ক্যান্সারও বলি। তো অনেক সময় এই দুটা জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলার কাজ বন্ধ করে দেয়। সৃষ্টি হয় ক্যান্সার কিংবা ক্যান্সার কোষ বা ক্যান্সার। এবং একটা ক্যান্সার থেকে, একটা কোষ ক্যান্সার থেকে তার পাশাপাশি অনেকগুলা কোষে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এভাবে আসলে আমাদের ক্যান্সারটা ছড়িয়ে পড়ে, বা এটা মেটাসিস অনেক সময় বলা হয়, টিউমার ছড়িয়ে পড়াটাকে। তো এই ধরনের অনেক ধরনের ক্যান্সার রয়েছে, সবগুলা কম বেশি মারাত্মক হয়, যেমন লিভার, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, হ্যাঁ, আমাদের যে ব্রেস্ট ক্যান্সার এটা কিন্তু বেশ আমাদের আলোচিত। ত্বক বা আমাদের স্কিন, কুলন কুলন ক্যান্সার বেশ আলোচিত। জরায়ু এটা তো সবচেয়ে বেশি আলোচিত। অর্থাৎ দেহের প্রায় সকল অঙ্গে ক্যান্সার হতে পারে। তো আজকের লেকচার আমাদের এতটুকুই। আমরা মাইটোসিস যতটুকু সম্ভব অল্প ক্লাসে শেষ করলাম। নেক্সট যদি সম্ভব হয় আর একটু বেসিক বেসিক দিয়ে আরো চেষ্টা করবো শেষ করানোর জন্য। আমরা নেক্সট দিন মিওসিস পড়বো ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাক, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।